আমাদের দেশটা স্বপ্নপুরী, সাথী মোদের ফুলপুরি। ফুলপুরি লালপুরি, লালপুরি নীলপুরি, সবার সাথে ভাব করি, সবার সাথে ভাব করি। সুপ্রিয় স্মার্ট শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি বেনজির হক রিপন, সহকারী শিক্ষক। আজকে তোমাদের মাঝে আবার এসেছি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের একটি পাঠ নিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের যে সংশ্লিষ্ট খাতা কলম রয়েছে এবং পঞ্চম শ্রেণীর যে আমার বই রয়েছে, সেই আমার বই নিয়ে তোমরা একটু প্রস্তুত হয়ে যাও। আমরা আমাদের যে আজকের পাঠ রয়েছে, সেই পাঠ আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতে একটা গান শুনলাম, সেই স্বপ্নপুরীর গান। আমরা প্রত্যেকেই যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে এই রূপকথার দেশে, সেই স্বপ্নের দেশে যেতে কার না ভালো লাগে। আজ আমরা ঠিক এরকমই একটা স্বপ্নের একটা রাজ্যে, একটা রূপকথার একটা গল্প নিয়ে কিন্তু আমরা আজকে আমাদের যে আলোচনা, সে আমাদের আলোচনাটা সেই রূপকথার একটি গল্প নিয়ে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমাদের যে রূপকথার গল্প রয়েছে, আমরা আমাদের সেই রূপকথার গল্পে চলে যাই। তোমরা নিশ্চয়ই প্রস্তুত হয়েছো? তো চলো আমরা আমাদের যে পাঠ রয়েছে, সেই পাঠের শুরুতেই আমরা কিছু ছবি দেখব। নিশ্চয়ই আমরা সকলেই ছবি দেখতে অভ্যস্ত এবং প্রত্যেকেই আমাদের ছবি দেখতে অনেক ভালো লাগে, এবং সেটা যদি হয় আবার সে আমাদের পাঠ সংশ্লিষ্ট ছবি, তাহলে তো কোনো কথাই নেই। তাহলে চলো আমরা ছবিতে একটা দেখো, দেখি স্ক্রিনে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটি কিসের ছবি? বলো দেখি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এটি একটি হাতির ছবি, যেটি আকারে একটা অনেক বিশাল একটা প্রাণী, অনেক বড় একটা প্রাণী হচ্ছে আমাদের এই হাতি। আমরা প্রত্যেকেই এই হাতিকে ভালোবাসি, দেখতে আমাদের ভালো লাগে, এবং বিশেষ করে আমরা মেলায় বা সার্কাসে যখন যাই, তখন এই হাতির আমরা দেখা যাচ্ছে কি বিভিন্ন খেলা দেখি। ইদানিং আবার দেখা যায় কি আমাদের গ্রামগঞ্জে এই হাতি কিন্তু চলে আসে, তাই না? তো আমরা জানি যে এটি হচ্ছে একটি হাতি, এবং প্রত্যেকেই আমাদের কিন্তু এই হাতি, যেহেতু বিশাল একটা প্রাণী, হাতি দেখতে আমাদের ভালো লাগে। আর তোমাদের আরেকটা ছোট্ট একটা তথ্য দেই, আমরা যারা হচ্ছে স্থলের যে সমস্ত প্রাণী, অর্থাৎ ডাঙ্গায় যে সমস্ত প্রাণী বাস করে, সব থেকে সর্ববৃহৎ প্রাণী হচ্ছে আমাদের এই হাতি। এই হচ্ছে আমাদের হাতি। এরপরে এখন দেখো, আমরা স্ক্রিনে আরেকটা ছবি দেখতে পাচ্ছি। কি ছবি দেখো দেখি, বলতে পারবে এটা কিসের ছবি? এটি হচ্ছে শেয়ালের ছবি। এটিকে আমরা কি বলি? শেয়াল মামা বলে ডাকি। আমরা কি বলি? শেয়াল পণ্ডিত বলি। আমরা শেয়াল পণ্ডিত বলে থাকি। আমরা আমাদের বিভিন্ন রূপকথায় দেখেছি এই শেয়াল বিভিন্ন রূপকথায় অনেক চালাকি করে। রূপকথার যে সমস্ত গল্প রয়েছে, সেই জন্য আমরা এটাকে বলি সেই শেয়াল পণ্ডিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাতি দেখলাম, এখানে আবার দেখলাম কি শেয়াল দেখলাম। আমাদের গল্পটা যদি সেই হাতি আর শেয়াল নিয়ে রূপকথার একটা গল্প হয়, তাহলে নিশ্চয়ই অনেক ভালো হবে, তাই না? তো চলো আমাদের যে আজকের পাঠ, আমাদের আজকের পাঠ হচ্ছে হাতি আর শেয়ালের গল্প। আমাদের আজকের পাঠ হচ্ছে এই হাতি এবং শেয়ালের গল্প। তো চলো আর কথা না বাড়িয়ে আমাদের যে পাঠ রয়েছে সংশ্লিষ্ট, সেই পাঠে আমরা চলে যাই। হাতি এবং শেয়ালের গল্পের যে পাঠ, আর আমাদের যে আজকের পাঠ শিরোনাম রয়েছে, সেই পাঠ শিরোনামটা তোমরা একটু সবাই তোমাদের যে খাতা রয়েছে সেই খাতায় একটু লিখে নাও।
হাতি আর শিয়ালের গল্প। আমাদের আজকের পাঠ শিরোনাম হাতি এবং শিয়ালের গল্প। তোমরা একটু পাঠ শিরোনামটা লিখে নাও। আমার এখানে একটু সামান্য সমস্যা হয়েছে, আমি একটু ঠিক করে নেই। আর একটু এইবার আমার সমস্যাটার সমাধান হয়ে গেছে। আর একটু গল্প। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য কিছুটা সময় নষ্ট হলো। তাহলে আমাদের হাতি এবং শিয়ালের গল্প, এই মুহূর্তে যারা এই লাইভ ক্লাস দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেই পাঠ্যপুস্তকের তোমাদের পাঠ্যপুস্তকের 16 এবং 17 পাতা যে রয়েছে সেই 16 এবং 17 পাতা বের করো, তাহলে আমাদের যে আজকের যে পাঠ রয়েছে সেই পাঠটা আমরা পেয়ে যাব 16 এবং 17 পাতা। তোমাদের আজকের পাঠে যে 16 এবং 17 পাতা, সেই 16 এবং 17 পাতাটা তোমরা একটু দয়া করে বের করো, 16 এবং 17 পাতাটা। তাহলে আমাদের যে সংশ্লিষ্ট আজকের পাঠ রয়েছে সেই পাঠটা আমরা পেয়ে যাব। নিশ্চয়ই তোমাদের এতক্ষণে বের হয়ে গেছে। তো আমাদের আজকের যে হাতি এবং শিয়ালের গল্প পাঠটি রয়েছে সেটা একটু মৌখিকভাবে তোমাদের একটু সংক্ষেপে আমি বলি। একটা অনেক বড় একটা বন ছিল, অনেক 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 বড় একটা বন ছিল। সেই অনেক বিশাল বনের ভিতরে বিভিন্ন পশু পাখি প্রাণী সবাই একে অপরের সাথে সুখে শান্তিতে বসবাস করছিল। ঠিক এমন সময় অন্য আরেকটা পার্শ্ববর্তী জঙ্গল থেকে হাতি তাড়া খেয়ে সেই বনের ভিতরে ঢুকে পড়ে। তারপরে সেই বনে যখন সে ঢুকে পড়ে, সে বনে কিন্তু কোনো হাতি ছিল না, এরকম বড় প্রাণী ছিল না। তখন সে প্রাণী করে কি, সেই বনে সে হচ্ছে বিভিন্ন তাণ্ডব করে বেড়ায়। সে যেহেতু আকারে অনেক বিশাল, তার মতো বড় প্রাণী সেখানে নেই, তার মনে অনেক অহংকার জন্মে। তখন সে বনের বিভিন্ন প্রাণীর উপর অত্যাচার করে, সুর দিয়ে হরিণকে ধরে ফেলে দেয়, বানরকে ধরে ফেলে দেয়, এরকম করে তার অনেক রকম অত্যাচার চালায় বিভিন্ন ছোটখাটো প্রাণীর উপরে। পা দিয়ে পিষে বিভিন্ন প্রাণী সে মেরে ফেলে। এরপরে করলো কি, বনের বিভিন্ন যে অনেক প্রাণীরা রয়েছে সকল প্রাণী মিলে তারা একটা মিটিং বসালো। সেখানে সিদ্ধান্ত নিল যে কিভাবে এই হাতিকে এখান থেকে তাড়ানো যায়, তার উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। তখন তারা করলো কি, শিয়ালের উপর এই সিদ্ধান্তটা দিল যে তাহলে শিয়াল ভাইয়া, শিয়াল পণ্ডিত, তুমি তো অনেক বেশি জ্ঞানী, তাহলে তুমি একটা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত দাও, তুমি একটা ব্যবস্থা নাও। এরপরে করলো কি, শিয়াল পণ্ডিত এখন গেল সেই হাতির কাছে। সে হাতি অনেক বিশাল যেহেতু হাতি, তার কাছে গেল, যে এখন হাতির কাছে যেয়ে বলল যে হুজুর, আপনি তো এই জঙ্গলের সব থেকে অনেক বড় প্রাণী, আপনি অনেক বেশি শক্তিশালী, তো আপনাকেই তো আমরা বনের রাজা বানাবো। তাহলে এই যে নদী দেখা যাচ্ছে, নদীর ওপারে সব প্রাণী আপনার জন্য অপেক্ষা করছে, তাহলে চলেন আমরা সেখানে আপনাকে রাজা বলে মেনে নেব, সকল প্রাণী আপনার কথা শোনার জন্য
অপেক্ষা করছে। হাতি তো শেয়ালের কথা শুনে সে করলো কি, শিয়ালের কথা শুনে সে একবারে অভিভূত হয়ে গেল। তখন করলো কি, হাতির শিয়ালের কথায় সে নদী যেমনি পার হতে যাচ্ছিল, কিন্তু হাতি তো অনেক বিশাল প্রাণী, আর নদীতে ছিল অনেক কাদা। সেই কাদার জলে, সেই কাদা আর পানিতে হাতি ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো। হাতির ওজন কাদা সহ্য করতে পারলো, সে ধীরে 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 হাতি কি হলো, সেই পানিতে ডুবে গেল, ডুবে মারা গেল। আর বনের সমস্ত পশু পাখি হলো কি, তার কাছ থেকে, তার অত্যাচার থেকে মুক্ত হয়ে গেল। আমাদের হাতি আর শিয়ালের যে গল্পটি রয়েছে তোমাদের পাঠ্যপুস্তকের, এটি হচ্ছে তার মোটামুটি একটা গল্প। নিশ্চয়ই তোমরা এই গল্পটা তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে সেখান থেকে সুন্দর করে তোমরা পড়ে নেবে, আরো ভালো, অনেক সুন্দর করে কিন্তু তোমরা সেটা জানতে পারবে। তো চলো আমরা আমাদের যে আজকের যে পাঠটা রয়েছে, এখানে আসলে কঠিন কেমন শব্দ রয়েছে, কিছু কিছু শব্দ রয়েছে যে শব্দগুলোর অর্থ আমাদের জানা প্রয়োজন, সেই শব্দগুলো আমরা একটু জেনে নিই। নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ শব্দ আমরা পেয়েছি। এখানে কি শব্দ পেয়েছি? ঝোপ ঝাড়। আমরা এখানে অনেক শব্দ পেয়েছি। কি পেয়েছি দেখো দেখি, আমি একটু বড় করে লিখছি। ঝোপ ঝোপ ঝাড়। আমরা ঝোপঝাড় একটা শব্দ পেয়েছি, তোমরা স্ক্রিনেও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই ঝোপঝাড়, তাই না? এই ঝোপঝাড় শব্দের অর্থ কি নিশ্চয়ই জানো তোমরা। ঝোপঝাড় শব্দের অর্থ, ঝোপঝাড় শব্দের অর্থ ছোট ছোট গাছের জঙ্গল। ঝোপঝাড় শব্দের অর্থ হচ্ছে ছোট ছোট গাছের জঙ্গল। আমাদের বাড়ির আশেপাশে বিভিন্ন সময় আমরা বলি না, বাড়ির আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার করো, সেখানে আমাদের অনাকাঙ্ক্ষিত কিছু গাছ জন্মে ছোট ছোট, সেগুলোকে আমরা বলি হচ্ছে জঙ্গল বলি বা ঝোপঝাড় বলি। এটা হচ্ছে ঝোপঝাড়। এরপরে আমাদের আরেকটি শব্দ রয়েছে দিগন্ত। আমাদের একটা শব্দ কি রয়েছে? দিগন্ত। দিগন্ত তোমরা নিশ্চয়ই জানো যে দিগন্ত হচ্ছে প্রান্তের শেষ আকাশ। এই যে আমরা দূরে দেখতে পাই না, আমরা দূরে দেখতে পাই যে আকাশটা মনে হচ্ছে সেখানে ঢেকে গেছে মেঘ দিয়ে, দেখে মনে হয় যে ওখান থেকেই আমাদের এই পৃথিবীটা শেষ। মনে হয় যেটা এইরকম একটা খোলের মতো ছাদ হয়ে সেখানে নেমে গেছে, সেটাকে আমরা বলছি দিগন্ত। অর্থাৎ এই দিকের মনে হচ্ছে ওটাই শেষ। তাহলে আকাশ যেখানে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়, আকাশ যেখানে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়, সেটাকে আমরা বলছি দিগন্ত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা দিগন্ত মানে জানলাম। এবার আমরা একটা শব্দ এখানে রয়েছে লোকালয়। লোকালয়। লোকালয় মানে, লোকালয় যে শব্দের অর্থটা নিশ্চয়ই আমরা জানি, জনপদ বা যেখানে লোকজনের বসবাস করে, লোকজনের আবাসস্থল, তাকে আমরা বলছি জনপদ। এরপরে আমরা চলে যাই আরেকটা শব্দে, রাজত্ব। আমাদের আরেকটা শব্দ হচ্ছে রাজত্ব। রাজত্বের শব্দের অর্থ রাজ্যের অধিকার বা রাজ্যপদ। মানে যে গোটা রাজ্যটা রয়েছে, গোটা দেশটা রয়েছে, যে পর্যন্ত রাজা শাসন করেন, সেটাই হচ্ছে, যে পর্যন্ত রাজা শাসন করেন এবং তার যে শাসনের যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সবগুলো মিলেই হচ্ছে কিন্তু রাজত্ব, যেটাকে আমরা বলছি রাজ্যের অধিকার। এরপর আমরা আসি অসীম। অসীম, অসীম শব্দের অর্থ যার সীমা নেই,
তোমরা স্ক্রিনও নিশ্চয় দেখতে পাচ্ছ অসীম। অসীম শব্দের অর্থ যার সীমা নেই। আমরা আরেকটি শব্দ এখানে অহংকার, আমাদের আজকে যে পাঠ রয়েছে হাতি ও শিয়ালের গল্প, এখানে আরেকটি শব্দ হচ্ছে অহংকার। নিজেকে অনেক বড় কেউ মনে করে এমন। আমাদের প্রত্যেকটা মানুষের এই অহংকার থেকে বিরত থাকতে হবে, আমাদের নিরহংকারী হতে হবে। এই অহংকার থাকা মোটেও কিন্তু ভালো কাজ নয়। নিজেকে বড় মনে করাটাই হচ্ছে অহংকার। এরপর আরেকটা শব্দ আমরা পেয়েছি তিরিক্ষি। তিরিক্ষি শব্দ তো খারাপ মেজাজ, খুবই প্রচন্ড খারাপ মেজাজ, অল্পতেই যে রেগে যায় তাকে আমরা বলি হচ্ছে তিরিক্ষি। অল্পতেই রেগে যাওয়াকে আমরা বলি তিরিক্ষি। তাহলে আমরা মোটামুটি অনেক জানলাম, এবং এখানে দেখা যাচ্ছে আমাদের কিছু যুক্ত বর্ণ রয়েছে। আমরা একটু যুক্ত বর্ণগুলোর দিকে একটু আলোকপাত করব খুবই সংক্ষেপে। আমরা এখানে যুক্ত পদ বর্ণযুক্ত শব্দ পেয়েছি, গ একটা পেয়েছি, তারপর আমরা পেয়েছি রাজত্ব, তব পেয়েছি, তয়ব, এবং একটা হচ্ছে লম্বা। তো আমার স্মার্ট সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের এখানে আরো শব্দ পেয়েছি, সেটা হচ্ছে শক্ত, কয় ত পেয়েছি। এগুলো মোটামুটি হচ্ছে আমরা আর একটা ক্ষীয় যে আমাদের বর্ণ রয়েছে সেটি আমরা একটা পেয়েছি, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি যুক্ত খ, যেটি মূলত ক্ষীয় বর্ণ, সেটিও আমরা একটি পেয়েছি। তো চলো আমরা এই বর্ণগুলো একটু ভেঙে ভেঙে দেখার চেষ্টা করি, যদি এগুলো খুব সিম্পল, তোমরা অনেকেই পারো এবং অবশ্যই পারো তোমরা। তো চলো দেখে নেই। একটা হচ্ছে উ গ, সেটা হচ্ছে উ যোগ গ। উ গ সেটি হচ্ছে উ যোগ গ। এরপর আমাদের আসতেছে তয়ে ব, সেটি তোমরা নিশ্চিত জানো যে ত যোগ ব। এরপর হচ্ছে লম্বার ল যোগ ব। ময় ব হচ্ছে ল যোগ ব। আমরা এই যে বর্ণগুলো পেলাম, এই যে যুক্ত বর্ণগুলো, এগুলো দিয়ে আমরা যখন শব্দ গঠন করতে চাই, একটা করে নতুন একটা করে শব্দ, আমাদের পাঠ্যপুস্তকে কিছু শব্দ দেয়া আছে, আমরা একটা নতুন শব্দ উ গ। উ গ আমাদের কি শব্দ হতে পারে? যেমন আমাদের হতে পারে, আমি একটা বলছি অঙ্গ। তোমরা একটা চিন্তা করো দেখি কি হতে পারে। ঠিক ধরেছো, এরকম উ গ যুক্ত তোমরা আমিও, আমার একটা মনে আসছে, যে মনে করো যে সঙ্গী। তোমরা যদি চিন্তা করো, এর থেকে আরো অনেক অনেক শব্দ কিন্তু তোমরা এখান থেকে তোমরা গঠন করতে পারবে। এরপরে দেখো এখানে আছে কি তব, তয়ব। তয়বদে আমাদের কি হতে পারে? আমরা একটা জানি ত্বক। তারপরে তোমরা যা একটু চিন্তা করো, দায়িত্ব। এরকম আরো অনেক সুন্দর সুন্দর কিন্তু আমরা শব্দ গঠন করতে পারি এই তয়ব দিয়ে। এরপর আছে লম্বা। আমরা তো লম্বা একটা পেয়েছি, এটা হচ্ছে একটা হাম্বা। গরু হাম্বা ডাকে না? হাম্বা হতে পারে খাম্বা। এরকম তোমরা আরো যে যুক্ত বর্ণগুলো রয়েছে, এগুলো আরো নতুন নতুন যত শব্দ গঠন করবে, তোমাদের যে অভিজ্ঞতা সেটি আরো বাড়বে, তোমাদের যে শব্দ ভান্ডার সেটি কিন্তু আরো অনেক ভালো হবে। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে যারা আমার এই লাইভ ক্লাস দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একবার। আমরা এবারে চলে যাব আমাদের এই পাঠে কিছু খালি ঘর পূরণের যে অপশন, সেখানে আমরা চলে যাব। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিছু আমরা এখানে খালি ঘর কিছু দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? ড্যাশ পতনের মূল।
আমাদের এই প্রশ্নটা মূলত ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো। আমাদের উপরে এই যে এখানে যে এই বাক্যগুলো রয়েছে, বিভিন্ন শব্দ আমরা এখানে লিখেছি, এই শব্দগুলোকে আমরা করব কি, এই শব্দগুলো দিয়েই এখানে যে শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থানগুলো আমরা পূরণ করব। তাহলে ক, ড্যাশ পতনের মূল, এখানে তাহলে কোন শব্দটা বসতে পারে? দেওয়া আছে ড্যাশ পতনের মূল, এটা কি দিগন্ত হবে, নাকি অহংকার, নাকি তিরিক্ষি, নাকি মস্ত? দেখো তো কোন শব্দটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, কিংবা কোনটা আমাদের গল্পে রয়েছে। ঠিক ধরেছ, এখানে হচ্ছে তাহলে অহংকার পতনের মূল। তাহলে এখানে বসছে আমাদের কোন শব্দটা, যে অহংকার পতনের মূল, অহংকার পতনের মূল। খ নাম্বার, ওপারে কি আছে কেউ জানে না, কোনটা হতে পারে? ওপারে কে আছে কেউ জানে না। আমরা তো একটা শব্দ অলরেডি নিয়েই নিয়েছি অহংকার, সুতরাং সেটি তো আর হবে না, সেটি ছেড়ে আর যে তিনটা শব্দ রয়েছে তিনটার ভিতরে একটা হতে পারে। আমরা যদি বলি তিরিক্ষির ওপারে কি আছে কেউ জানে না, তিরিক্ষি শব্দের অর্থ কিন্তু আমরা আগেই জেনে গেছি, সুতরাং ওই শব্দটা এখানে হলে একটা মিনিংফুল শব্দ কিন্তু এখানে হচ্ছে না, অর্থপূর্ণ বাক্য হচ্ছে না। এরপর আমরা যদি মস্ত, মস্ত মানে অর্থ জানো, মস্ত মানে অনেক বড়, বিশাল বড়, মস্ত ওপারে কি আছে কেউ জানে না, না, এটাতেও কিন্তু আমাদের অর্থপূর্ণ একটা বাক্য হচ্ছে না। এবার যদি বলি দিগন্ত ওপারে কি আছে কেউ জানে না, একটা কিন্তু অর্থপূর্ণ বাক্য তৈরি হচ্ছে আমাদের, তাই না? তাহলে আমাদের এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট শব্দ কোনটা? দিগন্ত ওপারে কে আছে কেউ জানে না। দিগন্ত ওপারে কি আছে কেউ জানে, এই শব্দটা মোটামুটি এর জন্য উপযুক্ত একটি শব্দ। আচ্ছা, এরপরে দেখো নিউ ইয়র্ক শহরে ড্যাশ অট্টালিকা আছে, আমরা এখানে কি বসাতে পারি? তিরিক্ষিত আর মস্ত মানে তো আমরা জেনে গেলাম যে মস্ত মানে অনেক বড়, তাহলে নিউ ইয়র্ক শহরে মস্ত অট্টালিকা আছে, এটা কিন্তু একটা অর্থপূর্ণ একটা বাক্য তৈরি হয়ে গেল। এরপর দেখো মেজাজ, মেজাজ ড্যাশ বলে তার কাছে কেউ আসে না, এখানে যেহেতু আর একটা শব্দ মাত্র বাকি আছে, এবং আমরা জানি যে তিরিক্ষি মানে হচ্ছে সবসময় খারাপ মেজাজে থাকে, বদ মেজাজে থাকে, সুতরাং এখানে আমাদের হতে পারে কি, মেজাজ তিরিক্ষি বলে তার কাছে কেউ আসে না। সুপ্রিয় ভিউয়ার্স, চলেন এবার আমরা চলে যাই আমাদের এর পরবর্তীতে এই পাঠে যে সমস্ত ছোট ছোট প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা একটু জানার চেষ্টা করি। আচ্ছা, অনেক অনেক দিন আগে আমাদের পরিবেশটা কেমন ছিল? আমরা আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেব মূলত আমাদের যে আজকে হাতি আর শেয়ালের যে গল্প পাঠটি রয়েছে এই পাঠটির আঙ্গিকে কিন্তু আমরা এই প্রশ্নের উত্তরগুলো দেব। আমরা প্রথম অবস্থায় মুখে একটু বলো, মুখে বলার একটু চেষ্টা করি। আচ্ছা, এই অনেক অনেক দিন আগে আগের পরিবেশ কেমন ছিল? একটু চেষ্টা করো, তোমরা পারবে। তাহলে সবুজ বন, চারদিকে ঝোপঝাড়, দিগন্ত ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া, এরকম একটা চমৎকার পরিবেশ ছিল অনেক অনেক দিন আগে। তখন মানুষ কি শিখেছিল? মানুষ একটু একটু করে মিলেমিশে থাকা যায় এমন যে কায়দা কানুনগুলো আছে, এই কায়দা কানুনগুলো মানুষ ধীরে ধীরে শিখছিল, মানুষ ধীরে ধীরে সভ্য হচ্ছিল। এবার আমরা দেখো গ নাম্বারে রয়েছে বনে কেন অশান্তি নেমে আসলো? কেন নেমে আসলো বলো দেখি? বনে নতুন একটা হাতি ঢোকার কারণে বনে অশান্তি নেমে আসলো। তোমরা কিন্তু আমার থেকেও আরো সুন্দর করে এই প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারো, এবং তোমরা আরো সুন্দর করে কিন্তু তোমরা উত্তরগুলো দেবে। এগুলো আমাদের খুব ছোট ছোট প্রশ্ন, কিন্তু ছোট ছোট প্রশ্ন উত্তরগুলো সংক্ষেপে তোমরা দেওয়ার চেষ্টা করবে। হাতিটা কেন এক বন থেকে আরেক বনে ঢুকে পড়েছিল? কারণ সে আগের বনে তাড়া খেয়ে এই বনে সে ঢুকে পড়েছিল।
তাই না? তো আমরা পর্যায়ক্রমে এখানে যে প্রশ্নগুলো রয়েছে এই সবগুলো প্রশ্নের উত্তর আমাদের সংশ্লিষ্ট পাঠ রয়েছে, সেই পাঠ অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। তোমরা তোমাদের খাতাতে এই পাঠগুলো কিন্তু এই গোটা পাঠটা তোমরা পড়ে এই যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে এগুলো তোমরা জানার চেষ্টা করবে এবং অবশ্যই কিন্তু জানবে। আমরা আমাদের যে আজকের পাঠ রয়েছে পাঠের মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে আজকের যে বাড়ির কাজ, এই বাড়ির কাজটা একটু তোমরা দেখে নাও। আমাদের আজকের বাড়ির কাজ হচ্ছে ক। বাড়ির কাজ হচ্ছে ক। দেখো, কে প্রচন্ড হুঙ্কার দিয়েছিল? আমাদের প্রথম প্রশ্ন, কে প্রচন্ড হুঙ্কার দিয়েছিল? পাখিরা কেন ডানা ঝাপটাতে শুরু করলো? কে প্রচন্ড হুঙ্কার দিয়েছিল? পাখিরা কেন ডানা ঝাপটাতে শুরু করলো? ক। খ হচ্ছে, দেখো, হাতিটির দেহের বৈশিষ্ট্য সম্পর্কে 4টি বাক্য লেখো। হাতিটির দেহের বৈশিষ্ট্য সম্পর্কে 4টি বাক্য লেখো। হাতিটির দেহের বৈশিষ্ট্য সম্পর্কে 4টি বাক্য লেখো। এটা হচ্ছে খ। এবং গ, হাতিটি বনে ঢোকার পূর্বে বনের অবস্থা কেমন ছিল সে সম্পর্কে 4টি বাক্য লেখো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মোটামুটি এই ছিল তোমাদের আজকের বাড়ির কাজ। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আগামী আবার কোনো ক্লাসে তোমাদের সবার সাথে আমার দেখা হবে। সে পর্যন্তই সবার জন্য শুভকামনা থাকলো।